ওকে, সো মেইন কথা যেটা সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট যখন আমরা করি তখন বিভিন্ন ধরনের ডাটা আমরা কালেক্ট করি। সেই ডাটাগুলোকে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয়, লিখতে হয়। তুমি একটা পেপার পাবলিকেশন করার সময় তোমাকে এই ডাটাগুলোকে প্রদর্শন করতে হতে পারে বিভিন্ন গ্রাফ আকারে, চার্ট আকারে, ডায়াগ্রাম আকারে, টেবিল আকারে। তো এই কাজগুলো আমরা আসলে কিভাবে করব? তোমার রেজাল্টটা, তোমার যে ফাইন্ডিংসটা এক্সপেরিমেন্টের অথবা এগ্রিকালচার কোনো একটা প্যারামিটারের ডাটা, সেই ডাটাগুলোকে তুমি কিভাবে প্রেজেন্ট করতে পারবা, সেই জিনিসগুলোই মেইনলি এখানে দেখানোর উদ্দেশ্য। So this is our experiment nong 8 and the title is Graphical Presentation of Agroclimatic Data. সো যদিও বা অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা টার্মটা এখানে ইউজ করা হয়েছে, মেইনলি আলাদাভাবে কিছুই না, মোটামুটি এগ্রিকালচারের ডাটা কিভাবে আমরা প্রেজেন্ট করব সেটার উপরে এখানে ডিটেলস বলা হবে। তো যেহেতু আমরা অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশনের উপর একটা এক্সপেরিমেন্ট করছি, সো সেটার সাথে আসলে লিঙ্ক রেখে এটা এখানে বলা হয়েছে অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা। বাট ইন ওভারঅল যদি বলি আমরা সব ধরনের ডাটাই আমরা কিভাবে প্রেজেন্ট করব এটাই আসলে এখানে দেখানোর উদ্দেশ্য। ওকে, সো আমরা একটু প্রসিড হই এখন। সবাই স্লাইড দেখতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, স্লাইড দেখতে পেলে কে একজনে এই স্লাইডটা পড়ো তো, তাহলে বুঝতে পারবো স্লাইড দেখা যাচ্ছে। Method by which data and information are summarized by using variety of tools such as table, charts, graphs, and diagrams. ওকে, সো মোটামুটি এটা পড়ে একটা বেসিক পাওয়া গেছে। এটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশনটা কি। ডাটা প্রেজেন্টেশন আর কিছুই না, এটা হলো একটা মেথড যে পদ্ধতিতে আমরা আমাদের তথ্যগুলো বা উপাত্তগুলোকে সারসংক্ষেপ করে বা সামারাইজ করে বিভিন্ন ধরনের টুলস যেমন টেবিল, চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম এগুলোর মাধ্যমে উপস্থাপন করি ভিউয়ার্সদের বোঝার জন্য বা রিডার্সদের বোঝার জন্য। হ্যাঁ, আমার ফাইন্ডিংসটা কি, আমার রেজাল্টটা কি সেটা দেখানোর জন্য বিভিন্ন ওয়েতে আমরা যখন প্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা। ওকে, এখন আসে অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা, যেটা আমরা অলরেডি বলছি। অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা আর কিছুই না, ডাটা অর ভ্যালুস অফ ওয়েদার অর ক্লাইমেট such as rainfall, temperature, average humidity, monthly temperature, annual rainfall. তো এগ্রিকালচার বা অ্যাগ্রোক্লাইমেটিকের যে উপাদানগুলো আমরা পড়ে আসছি তোমার মেটেরোলজিতে, সেই মেটেরোলজিক্যাল ডাটাগুলোকেই তোমার যখন প্রেজেন্টেশন করা হবে সেটাকে বলা হচ্ছে অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা। ঠিক আছে? তো কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোনো কোশ্চেন অ্যারাইজ করলে সাথে সাথে জিজ্ঞেস করবা। ওকে, নাও আসো আমরা কিভাবে ডাটা প্রেজেন্ট করতে পারি। ডাটা কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি সেটা কতগুলো ফরম্যাট রয়েছে, যেটা আমরা প্রথমে ওভারঅল বলছি টেবিল, গ্রাফ, ডায়াগ্রাম, চার্ট সবভাবেই ডাটা প্রেজেন্ট করা যায়। তো এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টেবিউলার প্রেজেন্টেশন আর একটা হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশন। ঠিক আছে, তো টেবুলার প্রেজেন্টেশনটা নরমালি আমরা করে থাকি হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখতে যাই, লিখে যখন প্রকাশ করতে যাই তখন টেবিলে আমরা ডাটাটাকে প্রেজেন্ট করে থাকি। আর যখন আমরা প্রদর্শন করতে যাই বা কোনো একটা পাবলিক প্লেসে অথবা কোনো একটা কনফারেন্সে অথবা কোনো একটা মিটিং এ, তখন আমরা ভিজুয়াল এইড গুলো ব্যবহার করি, যেমন গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো এটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশনের দুইটা ওয়ে, একটা হচ্ছে টেবুলার আর একটা হচ্ছে ভিজুয়াল। টেবুলার মধ্যে আছে তোমার টেবিল আর ভিজুয়ালের মধ্যে আছে তোমার গ্রাফ, ডায়াগ্রাম আর চার্ট। ওকে, এই যে দেখো এটা কি, এটা কি কথা বলো না কেন? স্যার গ্রাফ স্যার। ওকে, এটা গ্রাফ। তাহলে এটা কি? এটা কি? হ্যাঁ, এগুলো চিনতে হবে, এখন থেকে এগুলো চিনতে হবে। চার্ট।
চার্ট, চার্ট স্যার। হ্যাঁ এটা চার্ট অথবা ডায়াগ্রাম দুইটাই বলতে পারো, তবে Diagram. নরমালি ডায়াগ্রাম বলাটাই বেটার। ওকে, তো কোনটা কি এটা আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি একটু পরে। এটা কি? হুম, স্যার এটা চার্ট মনে হয়। ওকে, এখন দেখো কোনটা কি বলো। সো প্রথমটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেবিল, আর এটা হচ্ছে তোমার চার্ট, এটাও তোমার চার্ট, আর এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম। সো পার্থক্য ডায়াগ্রাম আর চার্টের মধ্যে খুব বেশি একটা নাই। হ্যাঁ, ডায়াগ্রাম আর চার্ট মোটামুটি একই রকম বলা যায়। কারণ হচ্ছে তোমার যখন কোনো ডায়াগোনাল ব্যবহার করে কোনো একটা প্রসেস বা কোনো একটা পদ্ধতি বা কোনো একটা মেকানিজম যখন স্টেপ বাই স্টেপ দেখানো হয়, সেটাকে বলা হচ্ছে তোমার ডায়াগ্রাম। বুঝতে পারছো? স্যার আমি যখন ডায়াগোনাল ইউজ করা হবে, যেগুলোতে মানে ডায়াগোনাল শেপ, হ্যাঁ হ্যাঁ সেই সেগুলো বিভিন্ন যখন ইউজ ধরনের করা হবে। শেপ ব্যবহার করে যখন কোন একটা প্রসেস, পদ্ধতি, মেকানিজম ইত্যাদি যখন তোমার প্রদর্শন করা হবে, সেটাকে বলা হচ্ছে তোমার ডায়াগ্রাম। ওকে, ডায়াগ্রাম আর চার্ট মোটামুটি কাছাকাছি একই রকম, খুব বেশি ডিফারেন্সিয়েট করার মতো না আর কি। কিন্তু গ্রাফ এবং তোমার টেবিল এই দুইটা ডিফারেন্সিয়েট করা যায়। যেমন গ্রাফ হচ্ছে এটা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, কোনো কোনো একটা এক্স এবং ওয়াই এক্সিস বরাবর আমরা যখন দুইটা উপাদানকে বর্ণনা করি তখন সেটাকে বলা হচ্ছে গ্রাফ। আর টেবিল তো আমরা জানি, এক পাশে তোমার থাকবে হলো বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলা এবং আরেক পাশে থাকবে তোমার ভ্যালু গুলা। এই হচ্ছে আমাদের ডাটা প্রেজেন্টেশনের ওয়ে গুলো। এখন আসো প্রশ্ন হচ্ছে আমরা ডাটা প্রেজেন্ট কেন করি, কেন আমাদের ডাটা প্রেজেন্টেশন করা প্রয়োজন, দরকার কখন পড়ে, বা এটার সুবিধা কি কি বলো তো, একজনে পড়ো। একজনে পড়ো। Easy and better understanding of the subject, provide first-hand information about data, create long-lasting impression, easy for making comparisons, helpful for future analysis, and very attractive. ওকে, তো এই জিনিসগুলো খুবই সিম্পল, আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। যে ডাটা প্রেজেন্ট যখন আমরা করব, এটা দ্বারা তোমার বোঝা যায় যে তুমি কি আসলে বুঝাইতে চাচ্ছ। খুব সিম্পলি আসলে বোঝা যায়। ইজি অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট, তুমি যে বিষয়ের উপর কথা বলতেছো বা যে বিষয়ের উপর লিখতেছো, যে টপিকটা তুমি বুঝাইতে চাচ্ছ, সেটা খুব ইজিলি বোঝা যায় যখন একটা গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করা হয়। প্রোভাইড ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট ডাটা, হ্যাঁ, একটা ডাটার প্রাথমিক রূপটা কিরকম বা ট্রেন্ডটা কিরকম, কোন একটা ট্রিটমেন্ট দেওয়ার ফলে, কোন একটা জিনিস ব্যবহার করার ফলে, বা এই চার্টটা দেখে বোঝা যায় যে টেম্পারেচার বাড়ছে না কমছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত টেম্পারেচার বাড়ছে না কমছে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টেম্পারেচার কমছে না বাড়ছে, এটার একটা প্রাথমিক একটা ধারণা পাওয়া যায়। ক্রিয়েট লং লাস্টিং ইমপ্রেশন, যেটা খুব সিম্পলি আমরা বলে থাকি যে লং লাস্টিং ইমপ্রেশন তৈরি করে, ছবি এবং ডায়াগ্রাম, তথ্য, এগুলো আমাদের মনের মধ্যে একটা লং লাস্টিং ইমপ্রেশন তৈরি করে। ইজি ফর মেকিং কম্পারিজন দেখানোটা সুবিধাজনক হয়। হেল্পফুল ফর ফিউচার অ্যানালাইসিস অ্যান্ড ইট লুকস ভেরি অ্যাট্রাকটিভ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডাটা প্রেজেন্টেশনের করার উদ্দেশ্য এবং এটার যে সুবিধা, সেই জিনিসগুলো। এখন আসো ডাটা প্রেজেন্টেশনের কিছু প্রিন্সিপালস আছে, কিছু মূলনীতি যদি আমরা বলি, বা কিছু বেসিক ফান্ডামেন্টালস রুলস যেগুলো আছে, সেগুলো আমরা একটু মেনে চলতে হবে ডাটা প্রেজেন্টেশনের সময়। যেটা বলা হয়ে থাকে, ডাটা শুড বি প্রেজেন্টেড ইন সিম্পল ফর্ম। তোমাকে ডাটা প্রেজেন্ট করতে হবে খুবই সিম্পল ওয়েতে, মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয় যেন। এত বেশি ডাটা তুমি ব্যবহার করছো বা এত কঠিন ভাবে দুর্বোধ্য ওয়েতে তুমি এটাকে প্রেজেন্ট করছো, গ্রাফ, ফিগার, চার্ট, এগুলো এমন ভাবে আঁকছো, এমন ভাবে এগুলাকে একত্র করছো, যেটা দ্বারা আসলে দেখে খুব কষ্ট হয় বুঝতে,
সেটা করা যাবে না। ডাটা প্রেজেন্টেশনের উদ্দেশ্য সেটা না। ডাটা প্রেজেন্টেশনের উদ্দেশ্য হলো সিম্পলি তোমার ফাইন্ডিংসটা মানুষকে বোঝানো, অডিয়েন্সকে বোঝানো, রিডার্সকে বোঝানো। তো তুমি যদি সেই সিম্পল কাজটা যদি অনেক বেশি কমপ্লেক্স করে ফেলো, এক জায়গায় খুব অল্প ডাটা দিয়ে যেটা বোঝানো যায় সেখানে অনেক বেশি কমপ্লেক্স কন্ডিশন তৈরি করো, তাহলে সেটার উদ্দেশ্যটা ফুলফিল হবে না। অ্যারোজ ইন্টারেস্ট ইন রিডার, রিডাররা যেন তোমার ডাটা দেখে জানার আগ্রহটা বাড়ে, তারা যেন বোঝার চেষ্টা করে এবং বুঝতে চায় আরো, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল প্রেজেন্টেশনের। শুড বি কনসাইজ বাট মাস্ট কন্টেইন এসেনশিয়াল ডিটেলস, তোমাকে খুব সংক্ষিপ্ত আকারে ডাটাটাকে প্রেজেন্ট করতে হবে, কিন্তু সেটার মানে আবার এই না যে সংক্ষিপ্ত করতে গিয়ে তুমি দরকারি জিনিসটা, দরকারি উপাদানটা তুমি বাদ দিয়ে দিলে, সেটা করা যাবে না। আবার ফেসিলিটেট ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, যেটা হচ্ছে এই ডাটা থেকে পরবর্তী যে কাজ করা যাবে সেই ডাটা অ্যানালাইসিসের ওয়েগুলো তোমার জানা থাকতে হবে বা বলতে হবে। ডিফাইন প্রবলেম এন্ড সাজেস্ট ইটস সলিউশন, তো ডাটা প্রেজেন্টেশনের পরে তোমাকে বলতে হবে যে কি সমস্যা ছিল বা কেন এটা বাড়ছে, কেন এটা কমছে, বা কিভাবে এটাকে বাড়ানো যায়, কিভাবে এটাকে কমানো যায়, হোয়াট এভার দ্য সলিউশন অর সাজেশন, তোমাকে সেটা বলতে হবে। এখন আসো ওই যে আমরা প্রথমে বললাম যে ডাটা প্রেজেন্টেশনের দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে টেবুলার আর একটা হচ্ছে ভিজুয়াল। তো সেগুলো আসলে কি? তো টেবুলার ডাটা বা টেবুলেশন আর কিছুই না, ইটস এ সিস্টেমেটিক এন্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাসিফাইড ডাটা ইন রোস এন্ড কলাম, যেটা আমরা নরমালি বলে থাকি টেবিল। টেবিলের মধ্যে রো থাকে আর কলাম থাকে, তাই না? টেবিলের মধ্যে রো আর কলাম থাকে না? জি স্যার। হুম। জি স্যার। সো এই রো এন্ড কলামে বিভক্ত করে তোমার ডাটাটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে প্রেজেন্ট করা, সেটাকেই বলা হচ্ছে টেবুলেশন। হ্যাঁ, টেবিলের মধ্যে নিউমেরিক্যাল ডাটা থাকবে সব সময়, অর্থাৎ নাম্বার থাকবে এবং ফ্যাক্টর গুলো থাকবে বা তোমার ট্রিটমেন্টটা থাকবে। যেমন আমি হাইট মাপবো, প্ল্যান্টের হাইট মাপবো, তাহলে বাম পাশে তোমার প্ল্যান্টের হাইট থাকবে, ডান পাশে কতদিন বয়সের প্ল্যান্টের হাইট মাপলাম, সে হাইটটা কত হলো, 5, 6, 10, এভাবে নাম্বারগুলো লেখা থাকবে। সো এটাই হচ্ছে তোমার টেবুলেশন, যে সিস্টেমেটিক এন্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাসিফাইড ডাটা ইন রোস এন্ড কলাম, রো এবং কলামে বিভক্ত করে তোমার নিউমেরিক্যাল ডাটা প্রেজেন্ট করা, এটাকে বলা হচ্ছে টেবুলেশন। তো এখানে একটা জিনিস মনে রাখার, যেটা হচ্ছে টেবিল ক্যাপশন শুড অলওয়েজ প্লেসড অ্যাবভ দ্য টেবিল। এই জিনিসটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যখনই কোনো কিছু ডাটা লেখো, খাতার মধ্যে যখন আমরা কোনো একটা জিনিস লিখতে দেই, তখন অনেক সময় টেবিল থাকে না, ছক থাকে না, টেবিল থাকে না অনেক সময়। সো টেবিলের টাইটেলটা সবসময় তোমার টেবিলের উপরে বসবে, উপরে লিখতে হবে। সেটা তো তুমি কোনো ধরনের একটা রিসার্চ আর্টিকেল লেখো, কোনো ধরনের একটা অ্যাসাইনমেন্ট লেখো, কোনো ধরনের একটা তুমি টার্ম পেপার লেখো, অথবা তুমি একটা পেপার লেখো, যেটাই লেখো, যখন কোনো তুমি টেবিল ইউজ করবা, তাহলে ওই টেবিলের ক্যাপশনটা থাকবে সবসময় টেবিলের উপরে। প্রথমেই টেবিলের ক্যাপশন থাকবে, তারপরে টেবিল থাকবে। ওকে? আর ফিগারের ক্ষেত্রে বা চার্টের ক্ষেত্রে, মানে টেবিল ছাড়া অন্য যত কিছু থাকবে সেই সবগুলোকে বলা হচ্ছে তোমার ফিগার। হ্যাঁ, টেবিল ছাড়া অন্য যে কোনো ওয়েতে ডাটা তুমি প্রেজেন্ট করো, সেগুলোকে বলা হচ্ছে ফিগার। সেই ফিগারের মধ্যে থাকতে পারে তোমার কি, গ্রাফ থাকতে পারে, চার্ট থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, যেটাই থাকুক, সবগুলার টাইটেলটা থাকবে তোমার ফিগারের নিচে। ক্লিয়ার? আমার এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। টেবিলের টাইটেল থাকবে কোথায়? উপরে। উপরে। আর ফিগারের নিচে। নিচে। ওকে, সো এটা একটা টেবিল মনে করো। হ্যাঁ, এগুলা কোনো মানে উদাহরণ দেখার দরকার নাই, জাস্ট বুঝার জন্য টেবিল কি, চার্ট কি, এগুলা দেখো। টেবিলের টাইটেলটা সবসময় টেবিলের উপরে, টেবিল নং টেবিল 3, দেন টেবিলের টাইটেলটা, তারপরে তোমার টেবিলটা। এইভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ওকে? নাও এখন আসো আমরা দেখি গ্রাফ আর ডায়াগ্রামের মধ্যে পার্থক্যটা কি। এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুইটার মধ্যে একটা গ্রাফ আর একটা তোমার ডায়াগ্রামের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো ডায়াগ্রামের মধ্যে আমি বলছি অলরেডি, ডায়াগ্রামের মধ্যে তোমার চার্টও পড়তে পারে। চার্টও এক ধরনের ডায়াগ্রাম, মানে ডায়াগ্রাম এন্ড চার্ট, এটা এভাবে বলা হয়, ডায়াগ্রাম এন্ড চার্ট, আলাদা করা হয় না আর কি। কিন্তু গ্রাফ এবং ডায়াগ্রামের মধ্যে একটু পার্থক্য আছে।
যেখানে এখানে এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা গ্রাফের আর একটা তোমার ডায়াগ্রামের। তো এই দুইটার মধ্যে কি কি পার্থক্য বলতে পারবা কেউ? কার কোনো আইডিয়া? একটা দুটো এক্সাম্পল ডিফারেন্স। স্যার গ্রাফ স্যার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, আর ডায়াগ্রাম? এই করে থাকবে স্যার। ওকে, সুন্দর একটা বলছো। আর কোনো কিছু? অন্যরা কেউ বলো। ওকে, তো দেখো গ্রাফ এবং ডায়াগ্রামের মধ্যে কি পার্থক্য। টু কনস্ট্রাক্ট ইউজড আ গ্রাফ পেপার, যেটা বলা হচ্ছে তোমার গ্রাফ তৈরি করতে হলে তোমার একটা গ্রাফ পেপার লাগবে, মানে মাপঝোঁক লাগবে। একটা নির্দিষ্ট এক্স এবং ওয়াই এক্সিস বরাবর কত ঘর বা কত একক নিয়ে আমার একটা ইউনিট তৈরি হবে, সেই ইউনিট রিপ্রেজেন্টেশন লাগবে গ্রাফ তৈরি করতে। আর ডায়াগ্রাম তৈরি করার সময় তোমাদের কোনো ধরনের এই ধরনের মানে নির্দিষ্ট স্কেল লাগবে না, যেটা তোমার নর্মাল একটা প্লেন পেপারের উপরেই তুমি ডায়াগ্রাম তৈরি করতে পারো বা একটা চার্ট তৈরি করতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, তো এইটা মনে রাখবা সবসময়, তোমরা তোমাদের এই এক্সপেরিমেন্টের সাথে অনেকগুলো গ্রাফ এবং ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমাকে যেন অ্যাটলিস্ট বলতে না হয় স্যার কোনটা গ্রাফ, কোনটা স্যার গ্রাফ পেপারের মধ্যে আঁকবো আর কোনটা প্লেন পেপারের মধ্যে আঁকবো, মানে সাদা কাগজের মধ্যে আঁকবো। তো এটা কি বলে দিতে হবে? হ্যাঁ, পার্থক্য থেকে নিশ্চয়ই এখন বুঝতে পারবে না যে কোনটা ডায়াগ্রাম, তাহলে কোনটা প্লেন পেপারে আঁকতে হবে আর কোনটা গ্রাফ পেপারে আঁকতে হবে। গ্রাফ পেপার। হ্যাঁ, so second one is represent mathematical relationship between two variables. Okay, যেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে দুইটা ভেরিয়েবলের ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দেখানো হয়। হ্যাঁ, তাদের মধ্যে কি সম্পর্ক, তাদের কমা বাড়ার সাথে কি সম্পর্ক রিলেটেড দুইটা এককের মধ্যে বা দুইটা ইউনিটের মধ্যে, সেটা গ্রাফ পেপারের মধ্যে দেওয়া হয়। একটা এক্স এক্সিসে থাকে আর একটা ওয়াই এক্সিসে থাকে। ঠিক আছে, সাপোজ এক্স এক্সিসে টেম্পারেচার, ওয়াই এক্সিসে তোমার ইল্ড, তাহলে ইল্ড বাড়ার সাথে টেম্পারেচারের কি সম্পর্ক? টেম্পারেচার বাড়লে কি ইল্ড বাড়ে না টেম্পারেচার বাড়লে ইল্ড কমে? তাহলে এরকম দুইটা ভেরিয়েবলের মধ্যে তোমার একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আমরা দেখাতে পারি গ্রাফের মাধ্যমে। সো ডায়াগ্রাম ডাজন্ট রিপ্রেজেন্ট, সো ডায়াগ্রামের মাধ্যমে সেটা প্রদর্শন করা যায় না। ডায়াগ্রামের মধ্যে যেটা প্রদর্শন করা যায় সেটা হচ্ছে পার্সেন্ট ক্যালকুলেশন করা যায়, যে কোন একটা একক টেম্পারেচার বৃদ্ধির কারণে কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, বা কোন একটা ইউনিটের কত অংশ জুড়ে এটা অবস্থান করতেছে, এটা প্রদর্শন করা যায় তোমার ডায়াগ্রামে। রিপ্রেজেন্ট ডাটা মোর একুরেটলি, গ্রাফের মধ্যে তোমার ডাটা অনেক একুরেটলি রিপ্রেজেন্ট করা যায়। নট ইউজ ফর শোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা অন্য জিনিস, সেটা তোমাদের জানার খুব একটা দরকার নেই এখন। হেল্পফুল ফর অ্যানালাইসিস অফ দ্য ডাটা, আর নট হেল্পফুল ইন অ্যানালাইসিস অফ ডাটা, এগুলো খুব সোজা বোঝার জন্য। widely used by statistician or researcher, mostly used as publicity as more attractive to everyone. ওকে, এগুলা কিছু কমন পার্থক্য, যেটা ইম্পর্টেন্ট সেই প্রথম দুইটা তোমরা জানা থাকলেই হবে এখানে। এখন আসো আমরা গ্রাফ সম্পর্কে জানি। গ্রাফ কি? গ্রাফ হচ্ছে a method of showing quantitative data using the xy coordinate system. xy অক্ষাংশের মাধ্যমে তোমার কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যেই ডাটাগুলো তোমার ভ্যালুগুলো মাপা যায়, মেজার করা যায়, এই ধরনের ডাটাকে বলা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটাকে এক্স এবং ওয়াই প্লটের মাধ্যমে প্রদর্শন করাটাই হচ্ছে তোমার গ্রাফ। তো গ্রাফের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গ্রাফ শুড বি সেলফ এক্সপ্লেনেটরি। এই কথাটার মানে কি? মানে একটা গ্রাফ দেখেই তোমাকে বুঝতে হবে কিসের ডাটা নেওয়া হয়েছে এখানে, বা কি সম্পর্কে এখানে বলা হচ্ছে। টেম্পারেচার সম্পর্কে, হাইট সম্পর্কে, হিউমিডিটি সম্পর্কে, রেইনফল সম্পর্কে, হোয়াটএভার,
সেই টেম্পারেচারটা বা সেই রেইনফলটা কখন নেওয়া হয়েছে, মান্থ ওয়াইজ নেওয়া হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অথবা ইয়ার ওয়াইজ নেওয়া হয়েছে 2010, 11, 12, হোয়াট এভার। সেই গ্রাফের উপরে একটা টাইটেল থাকবে যে এই গ্রাফটা কি সম্পর্কে। এই গ্রাফটা এমন হতে পারে ইফেক্ট অফ টেম্পারেচার অন দা ইল্ড অফ পটেটোর ইল্ডের উপরে টেম্পারেচারের প্রভাব। তাহলে এই ধরনের একটা টাইটেল থাকবে এবং একক থাকবে, কোন এককে এটাকে মেজার করা হয়েছে। এই সবগুলো জিনিস একটা গ্রাফের মধ্যে থাকবে, তখনই ওই গ্রাফটাকে বলা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি, মানে নিজেই নিজে সে ব্যাখ্যা করতে পারে যে সে নিজে কি বলতে চাচ্ছে গ্রাফ। এটাকে বলা হচ্ছে গ্রাফ শুড বি সেলফ এক্সপ্লেনেটরি। ভেরিয়েবল শুড বি ডিফারেন্সিয়েটেড বাই লিজেন্ড। এটা একটু তোমাদেরকে জানতে হবে যে মনে করো কোন একটা গ্রাফের মধ্যে অনেকগুলো প্যারামিটার ব্যাখ্যা করা হয়েছে, যেমন লেন্থও নিছে, হাইটও নিছে, অথবা তোমার মনে করো টেম্পারেচারও নিছে, হিউমিডিটিও নিছে, রেইনফলও নিছে। তিনটা জিনিস সে পরিমাপ করছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে মান্থ ওয়াইজ তিনটা জিনিসের ডিস্ট্রিবিউশন সে নিছে। এখন তিনটা জিনিসের জন্য তো তিনটা কলাম হবে, তিনটা বার হবে গ্রাফের মধ্যে, তাই না? তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা গ্রাফ হবে না, তিনটা কলাম হবে না গ্রাফের মধ্যে জি স্যার। প্রত্যেক মাসের জন্য? হ্যাঁ, জি তখন স্যার। তখন তাহলে এটা দর্শক যখন বুঝতে যাবে তখন একটু প্রবলেম তৈরি হবে না, তিনটারই যদি কালার একই রকম থাকে। হ্যাঁ, সেই জন্যই তোমাকে ভেরিয়েবল গুলাকে ডিফারেন্সিয়েট করতে হবে লিজেন্ড দ্বারা, মানে কোন একটা কালার দ্বারা। সাপোজ জানুয়ারি মাসে তোমার রেইনফলের যে কলামটা সেটা হবে লাল, তারপর হিউমিডিটির যে কলামটা সেটা হবে নীল, হ্যাঁ, রেইনফল যে ডাটাটা সেটা হবে তোমার বেগুনি। এইভাবে ডিফারেন্সিয়েট করে দেওয়া, এবং সেই হোমোজেনিটিটা পুরোটা গ্রাফ তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? মনে করো জানুয়ারি মাসে তুমি এইভাবে এক্সটেন্ড করলে, কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়ে তোমার রেইনফল হওয়ার কথা ছিল লাল রঙের, তুমি সেটা দিলে নীল রঙের, তাহলে আবার হবে না। সো এই ইউনিফর্মিটিটা তোমাকে বজায় রাখতে হবে। দ্যাট ইজ ভেরিয়েবল শুড বি ডিফারেন্সিয়েটেড বাই লিজেন্ড। x-axis for the independent variable, okay, y-axis for the dependent variable, okay। এই দুইটা জিনিস একটু তোমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুটো জিনিস কি? তো বলা হচ্ছে x অ্যাক্সিসে থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y অ্যাক্সিসে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো কারো কোনো আইডিয়া বলতে পারবা? সেটার আগে আমরা একটু ভেরিয়েবল কি সেটা জানি। ভেরিয়েবল কিছুই না, ভেরিয়েবল ইজ অ্যান অবজেক্ট, ইভেন্ট, আইডিয়া, ফিলিং, টাইম পিরিয়ড অর এনি আদার টাইপ অফ ক্যাটাগরি ইউ আর ট্রাইং টু মেজার। তুমি যে জিনিসটার পরিমাপ করতে যাচ্ছ বা যেটার অ্যামাউন্ট তুমি বের করতে চাচ্ছ, রেইনফল আমি মাপতে চাচ্ছি, হিউমিডিটি আমি মাপতে চাচ্ছি, টেম্পারেচার মাপতে চাচ্ছি, হোয়াটএভার যেটা মাপা যায়, মাপার জন্য তুমি যেই এককটা তুমি নিচ্ছ সেটাকেই বলা হচ্ছে তোমার ভেরিয়েবল। জগতের যত কিছু মেজার করা যায়, পরিমাপ করা যায়, তার সবগুলোই হচ্ছে এক একটা ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এখন এই ভেরিয়েবল হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তবে ওই কমপ্লেক্সিটিতে আমাদের আপাতত যাওয়ার দরকার নাই। এগুলো তোমরা স্ট্যাটিস্টিক্স এর ক্লাস যখন করবে তখন আরো ডিটেইলস জানতে পারবে। এখন আমরা নরমালি দুইটা জানি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা হচ্ছে নোন আর একটা হচ্ছে আননোন। ঠিক আছে? যেমন মনে করো আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে বছরের এই 12টা মাসের টেম্পারেচার আমি দেখতে চাই, মান্থ ওয়াইজ আমার টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন দেখতে চাই। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? মান্থগুলো। মান্থগুলা। কারণ কি? এই মান্থগুলো আমি জানি, জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসবে, ফেব্রুয়ারির পরে মার্চ আসবে, মার্চের পরে এপ্রিল আসবে। ঠিক আছে? সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? আর টেম্পারেচার, এখানে টেম্পারেচারকে বলা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স ওয়াই এক্সিসে তোমার থাকবে টেম্পারেচারের বৃদ্ধি বা কমা। তাহলে আমি জানি না জানুয়ারি মাসে টেম্পারেচার কত বাড়বে বা কমবে, ফেব্রুয়ারি মাসে কি সেটা বাড়বে না কমবে, মার্চে গিয়ে সেটা কি আবার কমে যাবে না বেড়ে যাবে না স্ট্যাগন্যান্ট থাকবে। তাহলে এই মান্থ ওয়াইজ
টেম্পারেচার বৃদ্ধি বা কমটা ডিপেন্ড করতেছে, মান্থের উপরে তোমার টেম্পারেচারের বৃদ্ধি বা কমাটা ডিপেন্ড করতেছে। দ্যাট চয়েস টেম্পারেচারটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, Yes, sir. ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গেল। এখন আসো, মেইন আমাদের হচ্ছে গ্রাফ নিয়ে আমাদের আসলে কাজ। সো গ্রাফ নিয়ে আমাদের কাজ যখন, আমাদেরকে জানতে হবে কি কি ধরনের গ্রাফ আছে এবং কোন গ্রাফ কখন ইউজ করতে হয়, কোন ডাটার উপর কোন গ্রাফ ব্যবহার করতে হয়। ঠিক আছে? তাহলে দেখো, there are different types of graphs are used to present the agroclimatic data. অ্যাগ্রোক্লাইমেটিক ডাটা তোমার প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ধরনের গ্রাফ আছে। সো প্রথমে আছে তোমার লাইন গ্রাফ অর লিনিয়ার গ্রাফ, দেন হচ্ছে এরিয়া গ্রাফ, দেন হচ্ছে বার গ্রাফ, হিস্টোগ্রাম, পাই গ্রাফ বা পাই চার্ট। সো এটা আসলে চার্ট আর কি, চার্ট এন্ড ডায়াগ্রামের মধ্যে পড়ে। তারপরে এটাকে গ্রাফ এন্ড পাই চার্ট বলা হয় আর কি। নরমালি বলার ক্ষেত্রে সুবিধা হয় সেজন্য অনেক সময় পাই গ্রাফও বলা হয়, কিন্তু এটা আসলে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম আর কি। দেন হচ্ছে এক্স ওয়াই প্লট। তাহলে এখানে কয়টা টাইপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই 6টা ওয়েতে তোমার এগ্রোক্লাইমেটিক্যাল ডাটাকে রিপ্রেজেন্ট করা যায় গ্রাফের মাধ্যমে। ক্লিয়ার, মনে থাকবে? কি কি বলো তো একজনে? Yes, sir. বলো কি লেখা আছে? Line graph or linear graph, area Line graph, bar graph, histogram, pie graph or pie chart, XY plot. এক্স ওয়াই প্লট। তাহলে আমাদের কি মেইনলি আসলে এই জিনিসগুলো জানতে হবে যে কোন গ্রাফটা কখন আমরা ব্যবহার করব। তোমার ডাটার উপরে ডিপেন্ড করবে তুমি কোন ধরনের গ্রাফ তুমি ইউজ করবা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার ডাটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি কোন ধরনের গ্রাফ ব্যবহার করবা, কোন ধরনের গ্রাফে তোমার কোন ডাটাটা সবচেয়ে সুইটেবল দেখাবে, ভ্যালিড দেখাবে, সেটা মেজার করা। সো প্রথমে আসো আমরা লাইন গ্রাফ সম্পর্কে জানি। ওকে, সো আমরা কিন্তু এখন ডিপে চলে আসছি। প্রথমে আমার প্রেজেন্টেশন কি, ডাটা প্রেজেন্টেশন কি, কি কেন ডাটা প্রেজেন্ট করব, ডাটা প্রেজেন্টেশনের মাধ্যমগুলো কি কি, সেগুলো থেকে আমরা এখন লাইন গ্রাফের মধ্যে চলে আসছি। ওকে, সো লাইন গ্রাফ হচ্ছে, লাইন গ্রাফ আর ইউজ টু ট্র্যাক চেঞ্জেস ওভার শর্ট এন্ড লং পিরিয়ড অফ টাইম। সো যেটা বলা হচ্ছে কোন একটা জায়গার বা কোন একটা জিনিসের বা কোন একটা অবস্থার, ওই যে ভেরিয়েবল তুমি বললাম, সেই ভেরিয়েবলের চেঞ্জেসটাকে যখন আমরা খুব অল্প সময়ের জন্য পরিবর্তনের পার্থক্যটা বোঝার জন্য আমরা লাইন গ্রাফ ব্যবহার করি। ঠিক আছে, আমরা লাইন গ্রাফ ব্যবহার করি কখন বলো তো? ভেরিয়েবলের চেঞ্জটাকে অল্প সময়ে বোঝার জন্য। অল্প সময় বোঝার জন্য। ভেরিয়েবলের চেঞ্জটা যখন খুব র্যাপিড হয়, খুব অল্প সময়ের মধ্যে যখন ভেরিয়েবলের পার্থক্যটা ডিস্টিংগুইশ করা যায়, পার্থক্যটা হয়, সেই ধরনের ডাটার ক্ষেত্রে, সেই সময়ের ডাটার ক্ষেত্রে বা সেই ধরনের ডাটার ক্ষেত্রে আমরা লাইন গ্রাফ ব্যবহার করব। যেমন মনে করো তুমি আজকে দিনের টেম্পারেচার কাউন্ট করছো, আজকে দিনের টেম্পারেচার তুমি কাউন্ট করছো। আজকে দিনের টেম্পারেচার যদি আমি কাউন্ট করি তাহলে হয়তো 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা অথবা 24 ঘন্টারই ডাটা, প্রতি ঘন্টায় ঘন্টা আমি ডাটা নিচ্ছি। তাহলে দেখো 1 ঘন্টা থেকে আরেক ঘন্টা এই সময়টা কিন্তু খুব অল্প, অল্প সময়, তাই না? জি। এই অল্প সময়ে ডাটার পার্থক্যটা বা টেম্পারেচারের পার্থক্যটা আমরা দেখার জন্য লাইন গ্রাফ ব্যবহার করব। ঠিক আছে, সো এটা এই অল্প সময়টা তোমার নরমালি তোমার মিনিট, সেকেন্ড থেকে শুরু করে সপ্তাহ, উইক পর্যন্ত হইতে পারে, উইক বা মান্থ পর্যন্ত হইতে পারে হাইয়েস্ট।